ডিয়ার স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে টপিকটা কভার করব সেটা হচ্ছে ইন্টারপোলেশন। ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা লিস্ট স্কোয়ার রিগ্রেশন কখন করি আর কখন ইন্টারপোলেশন করি। তারপরে একবার ছোট রিভিউ দিয়ে নিচ্ছি। লিস্ট স্কোয়ার রিগ্রেশন আমরা তখনই করি যখন আমরা যে ডেটাগুলো নেই সেই ডেটাগুলোর মধ্যে এরর থাকতে পারে। তো আমরা যখন এররগুলোকে মিনিমাইজ করে ডেটা প্লট করতে চাই তখন আমাদের দরকার হয় হচ্ছে লিস্ট স্কোয়ার রিগ্রেশন। আর ইন্টারপোলেশন আমরা কখন করি? যখন আমরা জানি যে আমাদের যে ডেটাগুলো নিয়েছি সেই ডেটাগুলোর মধ্যে কোনো এরর নেই। ফর এক্সাম্পল, এখানে আমরা মোট 5টা ডেটা নিয়েছি, তার মানে হচ্ছে আমার কাছে মোট 5টা এক্স এর ভ্যালু আছে এবং এই 5টা এক্স এর জন্য 5টা করেসপন্ডিং ওয়াই ভ্যালু আছে। এবং আমি যদি নিশ্চিত থাকি যে আমার এই ডেটাগুলোর মধ্যে কোনো এরর নেই, তখন আমরা ইন্টারপোলেশন মেথডটা ইউজ করব। এখন তাহলে আমার কাছে মোট 5টা ডেটা আছে, তার মানে হচ্ছে আমি এই 5টা এক্স এর ভ্যালুর জন্য ওয়াই এর ভ্যালু জানি। এখন আমি কি করতে পারি? আমি ইচ্ছা করলে প্রতি 2টা করে পয়েন্টের মাঝে একটা করে লাইন টানতে পারি। এই যে লাইনগুলো আমি টানছি প্রতি 2টা পয়েন্ট নিয়ে, সেগুলো হবে হচ্ছে স্ট্রেট লাইন, অথবা আমরা বলতে পারি ফার্স্ট ডিগ্রি পলিনোমিয়াল, যেগুলোর ইকুয়েশন হবে হচ্ছে y ax + b এই আকারের। আমরা ফার্স্ট ডিগ্রি পলিনোমিয়াল কেন বলছি? কারণ এইসব ক্ষেত্রে x এর হাইয়েস্ট পাওয়ার হবে 1। আমরা ইচ্ছা করলে 2টা করে পয়েন্ট না নিয়ে 3টা করে পয়েন্ট নিয়েও লাইনগুলোকে প্লট করতে পারি। এবং সেই ক্ষেত্রে আমরা যে পলিনোমিয়াল গুলো পাবো সেগুলো হবে হচ্ছে সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল। এটার ক্ষেত্রে ইকুয়েশনটা হবে y ax² + bx + c। সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল কেন বলছি? কারণ x এর ম্যাক্সিমাম পাওয়ার হবে 2। আমরা ইচ্ছা করলে সবগুলো পয়েন্ট নিয়ে একবার একটা লাইন প্লট করতে পারি। সেই ক্ষেত্রে আমাদের পলিনোমিয়াল হবে ফোর্থ ডিগ্রি পলিনোমিয়াল এবং ইকুয়েশন হবে এরকম y ax⁴ + bx³ + cx² + dx + e। যদি আমরা ফার্স্ট ডিগ্রি পলিনোমিয়াল জেনারেট করতে চাই তাহলে আমাদের পয়েন্ট লাগবে 2টা। যদি আমরা সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল জেনারেট করতে চাই আমাদের পয়েন্ট লাগবে 3টা। যদি আমরা ফোর্থ ডিগ্রি পলিনোমিয়াল জেনারেট করতে চাই আমাদের পয়েন্ট লাগবে 5টা। যদি আমরা nth ডিগ্রি পলিনোমিয়াল জেনারেট করতে চাই তাহলে আমাদের পয়েন্ট লাগবে n+1। যদি n+1 সংখ্যক পয়েন্ট না থাকে আমি কখনই nth ডিগ্রি পলিনোমিয়াল জেনারেট করতে পারবো না। যখন আমরা এরকম স্ট্রেট লাইন টানছি পয়েন্টগুলোর মাঝখানে তখন আমাদের দরকার হবে লিনিয়ার ইন্টারপোলেশন। আর যখন আমরা হায়ার ডিগ্রি কোনো পলিনোমিয়াল দিয়ে প্লট করতে যাচ্ছি, যেমন এই ক্ষেত্রে হচ্ছে সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল, এই ক্ষেত্রে হচ্ছে ফোর্থ ডিগ্রি পলিনোমিয়াল, তখন আমরা ইউজ করব হচ্ছে পলিনোমিয়াল ইন্টারপোলেশন। এখন আমাকে যদি বলা হয় নতুন কোনো এক্স এর জন্য ওয়াই ভ্যালুটা বের করতে, তাহলে আমি কি করব? যদি এই এক্স এর জন্য চিন্তা করি, আমি বুঝতেই পারছি যে এই এক্স এর জন্য ওয়াই এর ভ্যালুটা এখানে কোথাও হবে। তাহলে আমার যেটা করতে হবে, এই স্ট্রেট লাইনের জন্য ইকুয়েশনটা সলভ করে এই ওয়াই ভ্যালুটা বের করতে হবে। এক্সটা যদি এখানে না থেকে এখানে থাকতো সেই ক্ষেত্রে আমি বুঝতাম যে ওয়াইটা এখানে কোথাও হবে। তাহলে তখন আমি এই স্ট্রেট লাইনের ইকুয়েশনটা সলভ করে এখানে ওয়াই ভ্যালুটা বের করতাম। একইভাবে যদি সেকেন্ড অর্ডার ইকুয়েশনের ক্ষেত্রে হতো তাহলে এই এক্স এর জন্য আমি বুঝতেই পারছি যে ওয়াইটা এখানে কোথাও হবে। তাহলে এই লাইনের জন্য ইকুয়েশনটা সলভ করে আমি ওয়াই ভ্যালুটা বের করতে পারবো। এক্স যদি এখানে থাকতো সেক্ষেত্রে আমি জানি যে ওয়াইটা এখানে কোথাও হবে। সেক্ষেত্রে আমার এই লাইনের জন্য ইকুয়েশনটা সলভ করে ওয়াই ভ্যালুটা বের করতে হবে। সেম হচ্ছে এটার ক্ষেত্রেও, এই ফোর্থ অর্ডার ইকুয়েশনের ক্ষেত্রে যদি এক্সটা এখানে থাকে তাহলে এই লাইনের জন্য ইকুয়েশনটা সলভ করে আমি ওয়াই ভ্যালুটা বের করতে পারবো। এখন তাহলে আমরা দেখি কিভাবে আমরা লিনিয়ার ইন্টারপোলেশন ইউজ করে নতুন কোনো এক্স এর জন্য ওয়াই ভ্যালুটা বের করতে পারি। তো এখানে আমি যে এক্স এর ভ্যালুটা নিয়েছি আমি বুঝতে পারছি যে এই এক্স এর জন্য ওয়াইটা হবে অবশ্যই এখানে কোনো জায়গায়। তাহলে প্রথমে আমার যেটা বের করতে হবে যে এই এক্সটা কোন দুইটা এক্স এর নোন ভ্যালুর ভিতরে অবস্থিত। এখানে আমাদের এক্স এর নোন ভ্যালুগুলো হচ্ছে এইটা, 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 এইটা এবং এইটা। এই 5টা হচ্ছে আমাদের এক্স এর নোন ভ্যালু। তো আমার বের করতে হবে যে এই এক্সটা এক্স এর কোন দুইটা নোন ভ্যালুর ভিতরে অবস্থিত, তার মানে কোন দুইটা জানা ভ্যালুর ভিতরে এই এক্সটা অবস্থিত।
আমি দেখতে পাচ্ছি যে x1 আর x2 এর মাঝে x টা অবস্থিত। আর এই x1 আর x2 এর জন্য যে y এর ভ্যালুগুলো সেগুলো আমাদের জানা আছে, যেগুলো হচ্ছে y1 আর y2। তাহলে আমি এই স্ট্রেট লাইনের ইকুয়েশনটা থেকে y এর ভ্যালুটা বের করতে পারি। আমি জানি যে এই যে স্ট্রেট লাইন আছে, বড় যে স্ট্রেট লাইনটা আছে এবং এখানে যে ছোট একটা স্ট্রেট লাইন আছে, এই দুটি স্ট্রেট লাইনের স্লোপ সেম হবে। কেন সেম হবে? কারণ ছোট স্ট্রেট লাইনটা বড় স্ট্রেট লাইনের একটা অংশ মাত্র। তাহলে ছোট স্ট্রেট লাইনের জন্য স্লোপটা আমি কি লিখব? y মাইনাস y2 ডিভাইডেড বাই x মাইনাস x2। তো আমি এখানে লিখলাম। আর বড় স্ট্রেট লাইনের জন্য y1 মাইনাস y2 ডিভাইডেড বাই x1 মাইনাস x2। তাহলে এটা হচ্ছে বড় স্ট্রেট লাইনের জন্য স্লোপ। সেখান থেকে আমরা সহজেই y এর জন্য ইকুয়েশনটা জেনারেট করতে পারি, যেটা হচ্ছে এরকম। ইকুয়েশনটা যদি আমি একটু খেয়াল করি, আমি দেখতে পাচ্ছি 1 নাম্বার পয়েন্টের y এর সাথে আমার যে ফ্র্যাকশন আছে সেটায় লবে আছে হচ্ছে x মাইনাস x2, তার মানে লবে x1 থাকবে না। আর হরে আছে হচ্ছে x1 মাইনাস x2, তার মানে হরে যেটা হবে, যে পয়েন্টের y এর সাথে ফ্র্যাকশনটা আছে সেই পয়েন্টের x থেকে আমি অন্য পয়েন্টের x কে বিয়োগ করতেছি। y2 এর ক্ষেত্রে আমি সেম জিনিসটা দেখতে পারবো। 2 নাম্বার পয়েন্টের y এর জন্য আমি x থেকে 1 নাম্বার পয়েন্টের x টাকে বিয়োগ করছি, 2 নাম্বার পয়েন্টের x টাকে বিয়োগ করছি না। আর হরে আছে হচ্ছে x2 মাইনাস x1, তার মানে আমি যে পয়েন্টের y এ আছি সেই পয়েন্টের ফ্র্যাকশনে হরে ওই পয়েন্টের x থেকে অন্য পয়েন্টের x বিয়োগ হবে। আমি যদি 2টা করে পয়েন্ট যোগ না করে 3টা পয়েন্ট যোগ করি, 3টা করে পয়েন্ট নিয়ে যদি আমি যোগ করি, সেক্ষেত্রে আমি পাবো হচ্ছে সেকেন্ড অর্ডার পলিনোমিয়াল। সেক্ষেত্রে লিনিয়ার ইন্টারপোলেশন দিয়ে সলভ করতে পারবো না, আমার লাগবে হচ্ছে পলিনোমিয়াল ইন্টারপোলেশন। পলিনোমিয়াল ইন্টারপোলেশনের মধ্যে আমরা দেখবো হচ্ছে ল্যাগ্রেঞ্জ পলিনোমিয়াল দিয়ে কিভাবে আমরা সলভ করতে পারি। ফার্স্ট অর্ডার পলিনোমিয়াল না হয়ে যদি সেকেন্ড অর্ডার অথবা হায়ার অর্ডার কোনো পলিনোমিয়াল হয়, সেক্ষেত্রে আমরা দেখি যে ল্যাগ্রেঞ্জ পলিনোমিয়াল দিয়ে কিভাবে আমরা নিউ কোনো এক্স এর জন্য y ভ্যালুটা বের করতে পারি। তো ল্যাগ্রেঞ্জ পলিনোমিয়ালের জন্য নিউ এক্স এর জন্য যে y, সেটার ইকুয়েশন হচ্ছে এরকম আসবে। যেহেতু আমার পয়েন্ট এখন 3টা করে নিচ্ছি এট এ টাইম, তাহলে y থাকবে 3টা, x থাকবে 3টা। যেহেতু আমার পয়েন্ট আছে 3টা, তাহলে আমার টার্ম থাকবে মোট 3টা, 1টা 2টা 3টা। 3টা টার্মের মধ্যে থাকবে হচ্ছে একটার মধ্যে y1, একটার মধ্যে y2, একটার মধ্যে y3। প্রত্যেকটার সাথে একটা করে ফ্র্যাকশন থাকবে। ফ্র্যাকশন গুলো আমরা যদি একটু দেখি, তাহলে আমরা দেখতে পারবো যে লবে সবসময় x থেকে যেই পয়েন্টের জন্য y আছে ওই পয়েন্টটা বাদে বাকি পয়েন্টগুলো বিয়োগ হচ্ছে। যেমন x থেকে আমরা x2 বিয়োগ করছি, x থেকে আমরা x3 বিয়োগ করছি, কিন্তু x থেকে আমরা x1 বিয়োগ করছি না। হরে যদি আমরা দেখি যে যেই পয়েন্টের জন্য y টা আছে সেই পয়েন্ট থেকে, সেই পয়েন্টের x থেকে আমরা অন্য পয়েন্টগুলোর x বিয়োগ করব। যেমন x1 থেকে আমরা x2 বিয়োগ করছি, x1 থেকে আমরা x3 বিয়োগ করছি। সেম জিনিস আমরা y2 এর ক্ষেত্রেও দেখব। যেহেতু y2 আছে, তাহলে লবে কি দেখব, যে x থেকে x2 বাদে বাকিগুলো বিয়োগ হচ্ছে। তার মানে x মাইনাস x1 থাকবে, x মাইনাস x3 থাকবে। আর হরে কি থাকবে, যেই পয়েন্টের জন্য y আছে সেই পয়েন্টের x থেকে বাকি পয়েন্টগুলোর x বিয়োগ করব। তাহলে x2 মাইনাস x1, x2 মাইনাস x3 থাকবে। y3 এর ক্ষেত্রে কি হবে, তাহলে x মাইনাস x1 থাকবে, x মাইনাস x2 থাকবে, কিন্তু x মাইনাস x3 থাকবে না। হরে কি হবে, এটা হচ্ছে লবে। হরে কি হবে, x3 থেকে আমি বাকি পয়েন্টগুলোর জন্য x এর ভ্যালুটা বিয়োগ করব। তাহলে x3 মাইনাস x1, x3 মাইনাস x2। সবগুলা পয়েন্ট আমার জানা আছে, x1 x2 x3 x সব জানা আছে, y3 y2 y1 সব জানা আছে। তাহলে সেখান থেকে আমি y ভ্যালুটা বের করতে পারবো এই ইকুয়েশনটা ইউজ করে। এখানে যেহেতু আমাদের মোট 5টা ভ্যালু জানা, তার মানে আমাদের কাছে মোট ডেটা আছে 5টা। সেই 5টা ডেটার জন্য আমরা x এর ভ্যালু জানি, y এর ভ্যালু জানি। আমরা জানি আমরা যদি nth ডিগ্রি পলিনোমিয়াল জেনারেট করতে চাই, তাহলে আমাদের পয়েন্ট লাগবে n প্লাস 1 সংখ্যক। তাহলে এখানে যেহেতু 5টা পয়েন্ট আছে,
তাহলে আমি ম্যাক্সিমাম 4th ডিগ্রি পলিনোমিয়াল জেনারেট করতে পারবো। তাহলে এই 5টা পয়েন্ট দিয়ে আমি একটা 4th ডিগ্রি পলিনোমিয়াল জেনারেট করতে পারবো। ল্যাগ্রাঞ্জ পলিনোমিয়াল আমরা সাধারণত তাই করি, আমাদের যতগুলো ডেটা দেওয়া থাকে ততগুলো ডেটা ইউজ করে আমরা তার চেয়ে এক কম সংখ্যক ডিগ্রির পলিনোমিয়াল জেনারেট করি। যেমন ডেটা যদি দেওয়া থাকে 5টা, তাহলে আমরা 4th ডিগ্রি পলিনোমিয়াল জেনারেট করি এই ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশন দিয়ে। ইকুয়েশনটা আগের মতোই হবে, আমাদের লাগবে y এর ভ্যালুটা। নতুন একটা x এর জন্য আমাদের y এর ভ্যালুটা জানা লাগবে। আমাদের নোন y 5টা, নোন x 5টা। তো আমরা যদি ইকুয়েশনে বসিয়ে দিই তাহলে বের হয়ে যাবে। ইকুয়েশনটা আমরা আবার দেখি। যেহেতু 5টা y আছে তাহলে টার্ম থাকবে মোট 5টা। y1 এর ক্ষেত্রে আমরা লবে কি করব, x থেকে ওই পয়েন্টের x বাদে বাকি পয়েন্টগুলোর জন্য x এর ভ্যালুগুলো বিয়োগ করব। তার মানে আমি x থেকে x1 বাদে বাকি পয়েন্টগুলো বিয়োগ করব, বাকি পয়েন্টগুলোর x বিয়োগ করব। x minus x2, x minus x3, x minus x4, x minus x5, কিন্তু আমরা x minus x1 করব না। আর হরে কি করব, যে পয়েন্টের y এ আছি আমরা ওই পয়েন্টের x থেকে বাকি পয়েন্টগুলোর x বিয়োগ করব। তাহলে x1 minus x2, x1 minus x3, x1 minus x4, x1 minus x5। y2 এর সাথে যে ফ্র্যাকশন আছে সেটার ক্ষেত্রে কি করব, x থেকে x2 বাদে বাকিগুলো বিয়োগ করব। তাহলে x minus x1, x minus x3, x minus x4, x minus x5। হরে কি করব, x2 থেকে বাকি পয়েন্টগুলোর x বিয়োগ করব। তাহলে x2 minus x1, x2 minus x3, x2 minus x4, x2 minus x5। y4 এর ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে কি করব, x থেকে x4 বাদে বাকিগুলো বিয়োগ করব। এটা হচ্ছে লবে। আর হরে কি করব, x4 থেকে x1 বিয়োগ করব, x2 বিয়োগ করব, x3 বিয়োগ করব, x5 বিয়োগ করব। তার মানে আমরা হরে কখনোই ওই পয়েন্টের জন্য x এর যে ভ্যালু ওইটাকে বিয়োগ করব না। যেমন x1 minus x2 আছে, x1 minus x3 আছে, x1 minus x4 আছে, x1 minus x5 আছে, কিন্তু কখনোই আমরা x1 থেকে x1 কে বিয়োগ করব না। x1 থেকে x1 কে বিয়োগ করলে পুরো টার্মটা ইনফিনিটি হয়ে যাবে, তখন সামথিং ডিভাইডেড বাই 0 হয়ে যাবে। আর সামথিং ডিভাইডেড বাই 0 মানে হচ্ছে ইনফিনিটি। তো হরে কখনোই আমরা যে পয়েন্টের y এ আছি ওই পয়েন্টের x কে বিয়োগ করব না। হ্যাঁ, ওই পয়েন্টের x থেকে বিয়োগ করব, কিন্তু ওই পয়েন্টের x থেকে কখনোই ওই পয়েন্টের x কে বিয়োগ করব না, অন্য পয়েন্টগুলোর x কে বিয়োগ করব। যেমন y3 যদি হয়, আমরা x3 থেকে x1, x2, x4, x5 বিয়োগ করব, কিন্তু কখনোই x3 থেকে x3 বিয়োগ করব না। তো এই ধরনের ইকুয়েশন ইউজ করে আমরা n+1 সংখ্যক পয়েন্টের জন্য nth অর্ডার পলিনোমিয়ালের ইকুয়েশন ইউজ করে নতুন কোনো x এর জন্য y এর ভ্যালুটা কি হবে সেটা বের করতে পারবো। এখন যদি আমরা লিনিয়ার ইন্টারপোলেশনের একটা এক্সাম্পল দেখি তাহলে আরো ক্লিয়ার হবে। এই এক্সাম্পলের জন্য আমাদের মোট 7টা x এর ভ্যালু দেওয়া আছে এবং করেসপন্ডিং y এর ভ্যালু দেওয়া আছে। নিউ একটা x এর ভ্যালু দেওয়া আছে 2.5। আমাদেরকে বের করতে বলা হয়েছে লিনিয়ার ইন্টারপোলেশন ইউজ করে এই 2.5 এর জন্য y এর ভ্যালুটা কত হবে সেটা। তো ফার্স্টে আমাদের যেটা দেখতে হবে যে x এর 2.5 কোন দুইটা x এর নোন ভ্যালুর মাঝে আছে। খালি চোখে আমরা দেখতে পাচ্ছি যে সেটা 2 আর 3 এর মাঝে আছে, কিন্তু সেটা আমরা কোডের মাধ্যমে কিভাবে কম্পিউটারকে বোঝাতে পারি সেটা দেখি। আমরা কিভাবে বলছি যে 2 আর 3 এর মাঝে আছে, কারণ 2.5 হচ্ছে 2 এর থেকে বড় এবং 3 এর থেকে ছোট। তাহলে যে দুটার মাঝে থাকবে প্রথমটা থেকে বড় হবে, পরেরটা থেকে ছোট হবে। এই দুইটা লজিক যখনই স্যাটিসফাই হবে একসাথে তখনই আমি বলবো যে এই যে x আছে সেটা ওই দুইটা পয়েন্টের মাঝে আছে। তাহলে আমরা যেটা করব, আমরা ফার্স্টে চেক করব যে এই দুইটার মাঝে আছে কিনা। যদি না থাকে পরে চেক করব যে এই দুইটার মাঝে আছে কিনা। এভাবে করে আমরা লাস্ট পর্যন্ত আগাবো। তো আমি ফার্স্টে কি করলাম, ডেটা x একটা ভেরিয়েবলের ভিতরে x এর যে নোন 7টা ভ্যালু আছে সেগুলো নিলাম 0 থেকে 6 পর্যন্ত। ডেটা y এর ভিতরে y এর নোন ভ্যালুগুলো নিলাম x equals to 2.5, যে ভ্যালুর জন্য আমি y ভ্যালুটা বের করতে চাচ্ছি। এখন আমরা একটা ফর লুপ চালাচ্ছি 1 থেকে শুরু করে লেন্থ অফ ডেটা x এর এক কম পর্যন্ত। লেন্থ অফ ডেটা x এর ভ্যালু হচ্ছে 7, তাহলে আমাদের লুপটা চলবে হচ্ছে 1 থেকে শুরু করে 6 পর্যন্ত।
তাহলে প্রথম ইটারেশনে i এর ভ্যালু হচ্ছে 1, আমি কি চেক করছি, if data xi less than equal x and data x I plus 1 greater than equal x, তাহলে যখন i এর ভ্যালু 1 তখন data x 1 কি 2.5 এর থেকে ছোট অথবা সমান কিনা সেটা আমি চেক করছি। আর data x 1 এর ভ্যালু কত, 0, তার মানে আমি আসলে চেক করছি যে 0 কি 2.5 এর থেকে ছোট অথবা সমান কিনা। হ্যাঁ, এটা স্যাটিসফাই হয়েছে, কারণ 0 2.5 এর থেকে ছোট। একই সাথে আমি কি চেক করছি যে data x I plus 1 greater than equal x, তার মানে data x 2 এটা কি 2.5 এর থেকে বড় অথবা সমান কিনা। data x 2 এর ভ্যালু হচ্ছে 1, তাহলে 1 কি 2.5 এর থেকে বড় অথবা সমান কিনা। না, এটা স্যাটিসফাই করেনি। যেহেতু এটা এন্ড অপারেশন, তাহলে দুইটাকেই স্যাটিসফাই করতে হবে। আমি দেখতে পাচ্ছি এটাকে স্যাটিসফাই করছে না, এটাকে করছে, তাহলে এই কন্ডিশন পুরোপুরি ফুলফিল হলো না। যদি ফুলফিল না হয় এই লাইনগুলো এক্সিকিউট হবে না, লুপটা পরের ইটারেশনে চলে যাবে। তাহলে আমরা এখন ফার্স্টে দুইটা ভ্যালুর জন্য কম্পেয়ার করে দেখলাম কি হলো। পরের ইটারেশনে i এর ভ্যালু হবে 2, আমি চেক করব কি data x 2 কি 2.5 এর থেকে ছোট অথবা সমান কিনা। data x 2 এর ভ্যালু হচ্ছে 1, হ্যাঁ সেটা 2.5 এর থেকে ছোট, তাহলে স্যাটিসফাই করলো। আরেকটা চেক করছি আমি যে data x 3 কি 2.5 এর থেকে বড় অথবা সমান কিনা, কারণ এখন যেহেতু i এর ভ্যালু 2, তাহলে এখানে থাকবে হচ্ছে data x 2 আর এখানে থাকবে হচ্ছে data x 3। তাহলে আমি চেক করছি যে data x 3 কি 2.5 এর থেকে বড় অথবা সমান কিনা। data x 3 এর ভ্যালু হচ্ছে 2, যেটা 2.5 এর থেকে বড় না, তাহলে এটা স্যাটিসফাই করলো না। দুইটার মধ্যে যেহেতু একটা স্যাটিসফাই করলো না, তাহলে এই কন্ডিশনটা ফুলফিল করলো না, এই লাইনগুলো এক্সিকিউট হবে না, পরের ইটারেশনে চলে যাবে। পরের ইটারেশনে i এর ভ্যালু হবে 3, তাহলে এখন চেক করবে data x 3 কি 2.5 এর থেকে ছোট অথবা সমান কিনা। data x 3 এর ভ্যালু হচ্ছে 2, যেটা 2.5 এর থেকে ছোট, তাহলে এটা স্যাটিসফাই হলো। আর চেক করবে data x 4 কি 2.5 এর চেয়ে বড় অথবা সমান কিনা। হ্যাঁ, data x 4 এর ভ্যালু হচ্ছে 3, যেটা 2.5 এর চেয়ে বড়, তাহলে এটাও স্যাটিসফাই হলো। যেহেতু দুইটাই স্যাটিসফাই হয়ে গেল, তাহলে এই কন্ডিশনটা ফুলফিল করলো। যদি ফুলফিল করে, x1 এর মধ্যে আমি এখন কি রাখছি, data x i এর ভ্যালু এখন কত, 3, তাহলে আমি রাখছি হচ্ছে data x 3 এর ভ্যালু। data x 3 এর ভ্যালু কত, 2, তার মানে x1 এর মধ্যে আমি 2 স্টোর করছি। x2 এর মধ্যে আমি কি স্টোর করছি, data x I plus 1, তার মানে data x এর যে 4 নাম্বার পজিশনের ভ্যালু সেটা আমি x2 এর মধ্যে সেভ করছি, যেটা হচ্ছে 3। তাহলে একইভাবে আমি কি data y এর 3 নাম্বার ভ্যালুটা নিব y1 এ, data y এর 4 নাম্বার ভ্যালুটা নিব y2 তে। এরপর আমরা জাস্ট লিনিয়ার ইন্টারপোলেশনের জন্য আমরা যে ইকুয়েশনটা বের করেছিলাম y এর, সেখানে যদি ভ্যালুগুলো বসিয়ে দিই, x x1 x2 y1 y2 এই ভ্যালুগুলো যদি আমরা বসিয়ে দিই, তাহলে আমরা y এর ভ্যালু পেয়ে যাব। এখন একটু দেখা দরকার যে কেন আমি লুপটা 1 থেকে শুরু করে 7 পর্যন্ত না চালিয়ে 1 থেকে শুরু করে 6 পর্যন্ত চালালাম। আমার i এর ভ্যালু যখন 1, তখন আমি x এর ভ্যালুটা কম্পেয়ার করছি ফার্স্ট এর ভ্যালু আর সেকেন্ড ভ্যালুর সাথে। তার মানে i এর ভ্যালু 1 হলে আমি কম্পেয়ার করি 1 নাম্বার আর 2 নাম্বার ডেটার সাথে। i এর ভ্যালু যদি 2 হয়, তখন আমি কম্পেয়ার করি 2 নাম্বার আর 3 নাম্বার ডেটার সাথে। i এর ভ্যালু যদি 3 হয়, তখন আমি কম্পেয়ার করি 3 নাম্বার আর 4 নাম্বার ডেটার সাথে। তো i এর ভ্যালু যখন 6 হবে, তখন আমি কম্পেয়ার করব 6 এবং 7 নাম্বার ডেটার সাথে। x এর ভ্যালু আছে 7টাই, 1 থেকে শুরু করে 7টা ভ্যালু আছে x এর। আমি যদি লুপটা 7 পর্যন্ত চালাতাম, সেক্ষেত্রে কি হতো, i এর ভ্যালুটা একসময় 7 হতো, তখন আমার কম্পেয়ার করতে হতো 7 নাম্বার এবং 8 নাম্বার ভ্যালু। কিন্তু এই যে x এর আমার ভ্যালুগুলো দেওয়া আছে, সেটার 8 নাম্বার পজিশনের জন্য কোনো ভ্যালু দেওয়া নাই, সেক্ষেত্রে এখানে একটা ভুল হতো এবং কোডটা আমাদের এরর দেখাতো।
সেজন্য আমরা কোডটা চালালাম 1 থেকে 6 পর্যন্ত। কারণ 1 থেকে 6 পর্যন্ত যদি আমি চালাই তাহলেই x এর যে আমার নোন ভ্যালুগুলো দেওয়া আছে সেটার সাথে এই যে নিউ ভ্যালুটা সবগুলোর কম্পেয়ার হয়ে যায়। এখন যদি আমরা প্লট করি, ফার্স্টে আমরা গিভেন ডেটাগুলোকে প্লট করতে পারি। এরপরে আমাদের যে নিউ x আছে সেটার জন্য যে y পেলাম সেটাকে প্লট করে দেখতে পারি যে আসলে কার্ভটার উপরে পড়লো কিনা। ব্লু যে লাইনটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের নোন ডেটা থেকে প্লট করা, আর এখানে যে একটা অরেঞ্জ সার্কেল দেখা যাচ্ছে সেটা হচ্ছে 2.5 এর জন্য আমরা যে y এর ভ্যালুটা পেলাম সেটা। একটু আগে আমরা দেখলাম কিভাবে আমরা লিনিয়ার ইন্টারপোলেশন দিয়ে নতুন কোন একটা x এর ভ্যালুর জন্য y এর ভ্যালুটা বের করতে পারি। এখন x এর ভ্যালু যদি 3টা হয় সেক্ষেত্রে কি হবে সেটা দেখি। তো এখন আমাদের 3টে x এর ভ্যালু দেওয়া আছে, যে 3টা ভ্যালুর জন্য আমরা y এর ভ্যালু জানি না। আমাদেরকে যেটা করতে হবে আগের মতোই লিনিয়ার ইন্টারপোলেশন ইউজ করে এই x এর ভ্যালুগুলোর জন্য y এর ভ্যালুগুলো বের করতে হবে। সব প্রসেস আগের মতোই থাকবে, শুধুমাত্র আমরা বলতে পারি এখন যদি আমরা বাইরে জাস্ট একটা লুপ চালাই যেটা লেন্থ অফ x পর্যন্ত চলবে, তার মানে হচ্ছে লুপটা চলবে 3 বার। প্রত্যেকবার আমরা একটু আগে যে কাজটা করলাম সেই একই কাজই হবে, শুধু আমরা x এর জায়গায় এখন কম্পেয়ার করব xk এর সাথে। তাহলে যখন k এর ভ্যালু 1 তখন কম্পেয়ার করবে x অফ 1 এর সাথে যেটার ভ্যালু হচ্ছে 2.5। তাহলে এই পুরা কাজটা হবে x equals to 2.5 এর জন্য। x equals to 2.5 এর জন্য x1 বের হবে, x2 বের হবে, y1 বের হবে, y2 বের হবে। সেখান থেকে আমরা y অফ 1 এর ভ্যালু বের করতে পারবো। এরপর যখন সেকেন্ড ইটারেশনে যাবে তখন k এর ভ্যালু হবে 2। তখন আবার সেম কাজটাই হবে পুরোপুরি, শুধুমাত্র তখন কম্পেয়ার করা হবে x2 এর সাথে। তার মানে কম্পেয়ার করব হচ্ছে x2 এর সাথে। x2 এর জন্য পুরো কাজটা আবার হবে, সেটার জন্য আবার x1 বের হবে, x2 বের হবে, y1 বের হবে, y2 বের হবে, এবং লাস্টে গিয়ে আমরা y2 এর ভ্যালু পাবো। একইভাবে x3 এর জন্য আমরা y3 এর ভ্যালু পাবো। তার মানে আমরা বুঝতে পারছি একটু আগে আমরা যে কোডটা দেখলাম একই কোডই আছে, শুধুমাত্র যেহেতু এখন আমার x এর ভ্যালু একটার জায়গায় 3টা, তাহলে আমার 3টা y এর ভ্যালু লাগবে। তাহলে ওই কোডটাই আমরা 3বার না লিখে জাস্ট একটা ফর লুপ ইউজ করলাম যেটা এই x এর লেন্থ পর্যন্ত চলবে এবং প্রত্যেকবার একটা করে y এর ভ্যালু বের করবে। লাস্টে গিয়ে আমরা গিভেন ডেটা সেট প্লট করতে পারি। আর আমাদের যে কোয়েরিজ ছিল x এর বিভিন্ন ভ্যালুর জন্য যে y এর ভ্যালুগুলো বের করা দরকার ছিল সেগুলো বের করে এখন আমরা যদি প্লট করি তাহলে দেখতে অনেকটা এরকম হবে। এটা হচ্ছে x equals to 2.5 এর জন্য y এর ভ্যালু, এটা হচ্ছে x equals to 3 এর জন্য y এর ভ্যালু, এটা হচ্ছে x equals to 3.5 এর জন্য y এর ভ্যালু। সেম ডেটা সেট যদি আমরা ল্যাগ্রেঞ্জ ইন্টারপোলেশনের জন্য ইউজ করি তাহলে আমরা বলতে পারি যেহেতু এখানে মোট 7টা ডেটা দেওয়া আছে, তাহলে এই ডেটাগুলো ইউজ করে আমরা 6 ডিগ্রি পলিনোমিয়াল জেনারেট করতে পারবো এবং সেই পলিনোমিয়ালে x equals to 3.5 এর জন্য y এর ভ্যালু কত সেটা বের করতে পারবো। তো দেখি আমরা কিভাবে কোডটা জেনারেট করতে পারি। x এর গিভেন ভ্যালুগুলো আমরা ডেটা x এ নিলাম, y এর গিভেন ভ্যালুগুলো আমরা ডেটা y এ নিলাম, n এর ভেতরে থাকলো ডেটা x এর লেন্থ x equals to 3.5, x এর যে ভ্যালুর জন্য আমি y এর ভ্যালুটা জানতে চাই। আমি একটা ভেরিয়েবল সাম নিলাম যেটার ভ্যালু নিলাম 0, একটা ফর লুপ চালালাম I equals to 1 is to n, n মানে হচ্ছে লেন্থ অফ ডেটা x এর লেন্থ হচ্ছে 7, যেহেতু এখানে 0 থেকে 6 পর্যন্ত মোট 7টা ডেটা আছে তাহলে লুপটা ঘুরবে হচ্ছে 1 থেকে শুরু করে 7 পর্যন্ত। আরেকটা ভেরিয়েবল নিলাম যেটা ভ্যালু নিলাম 1, এবং এখানে আরেকটা ফর লুপ আছে যেটাও চলবে 1 থেকে শুরু করে 7 পর্যন্ত।
এখানে একটা কন্ডিশন আছে, তাহলে আমরা i এবং j এর ভ্যালু বসিয়ে মিলিয়ে দেখি কন্ডিশনগুলো কখন ফিল আপ হবে কখন ফিল আপ হবে না, এবং সেই অনুযায়ী আমরা আলটিমেটলি সামটা কি পাই সেটা একটু চেক করে দেখি। যখন i equals to 1 j equals to 1 তখন এই কন্ডিশনটা স্যাটিসফাই হচ্ছে না, কারণ তখন i আর j সমান হয়ে যাচ্ছে, কিন্তু আমার লাগবে হচ্ছে i not equal to j। যদি স্যাটিসফাই না হয় তাহলে এই লাইনটা এক্সিকিউট করবে না, পরের ইটারেশনে চলে যাবে। যখন সেকেন্ড ইটারেশনে যাবে তখন i এর ভ্যালু 1ই থাকবে, কারণ আউটার লুপ তখনও ফার্স্ট ইটারেশনই আছে, কিন্তু ইনার লুপ তখন সেকেন্ড ইটারেশনে চলে গিয়েছে, তাহলে j equals to 2 থাকবে। যদি তাই হয় তখন কন্ডিশনটা স্যাটিসফাই হয়ে গেল, কারণ এখন i এর ভ্যালু 1 j এর ভ্যালু 2, তার মানে হচ্ছে i আর j সমান না। যদি না হয় প্রড যে টার্মটা আছে সেটার মধ্যে থাকবে 1 ইন্টু 1। কেন লিখলাম, কারণ প্রডের যে ইনিশিয়াল ভ্যালু সেটা 1 ছিল, তাহলে এখানে 1 আসলো। এখানে আছে হচ্ছে x মাইনাস ডেটা xj। ডেটা xj মানে হচ্ছে আসলে ডেটা x এর 2 নাম্বার ভ্যালু, তাহলে সেটাকে আমরা বোঝার সুবিধার জন্য লিখতে পারি x মাইনাস x2, কারণ ডেটা x এর 2 নাম্বার ভ্যালু মানে হচ্ছে এই ভ্যালুটা, যেটা হচ্ছে আসলে x এর 2 নাম্বার ভ্যালু। এটা ছিল লব ডিভাইডেড বাই ডেটা xi মাইনাস ডেটা xj। i এর ভ্যালু যেহেতু 1 আছে, তাহলে ডেটা x এর 1 নাম্বার ভ্যালু লাগবে, যেটাকে আমরা বোঝার জন্য লিখতে পারি x1 মাইনাস ডেটা xj মানে হচ্ছে x2। তাহলে সেকেন্ড ইটারেশনের পরে প্রডের ভ্যালুটা হয়ে গেল এটা। থার্ড ইটারেশনে গিয়ে i এর ভ্যালু থাকলো 1, j এর ভ্যালু হয়ে গেল 3, তাহলে আবারও কন্ডিশনটা স্যাটিসফাই হলো। যদি স্যাটিসফাই হয় তাহলে আমরা লিখতে পারি প্রড ইকুয়ালস টু হবে সেকেন্ড ইটারেশনে যে ভ্যালুটা নিয়ে বের হয়েছিল সেটা ইনটু x মাইনাস ডেটা xj। এখন যেহেতু j এর ভ্যালু 3, তাহলে আমরা লিখতে পারি x মাইনাস x3 ডিভাইডেড বাই ডেটা xi মাইনাস ডেটা xj। যেহেতু আমার i এর ভ্যালু চেঞ্জ হয়নি, তাহলে এটা x1ই থাকবে এবং এখানে x3 হয়ে যাবে। এভাবে করে লুপটা 7 বার ঘুরবে। 7 বার ঘোরার শেষে যখন ইনার লুপ থেকে বের হবে তখন প্রডের মধ্যে থাকবে হচ্ছে এরকম কিছু x মাইনাস x2 x মাইনাস x3, লাস্টে থাকবে x মাইনাস x7, এখানে থাকবে হচ্ছে x1 মাইনাস x2 x1 মাইনাস x3, লাস্টে থাকবে x1 মাইনাস x7। এরপর সেই প্রডের সাথে যদি আমরা ডেটা yi কে গুণ করে দেই, তার মানে হচ্ছে এখন আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে এই যে প্রডটা আমরা পেলাম সেটার সাথে যদি আমরা ডেটা yi গুণ করি, তার মানে আসলে আমরা যেটা করছি যে এটার সাথে আমরা গুণ করছি y1 কে, কারণ তখনও i এর ভ্যালু 1 আছে, আর ডেটা y এর 1 নাম্বার ভ্যালু মানে হচ্ছে আসলে আমরা y1 বলতে পারি। তাহলে এখন সামের মধ্যে থাকবে হচ্ছে এই টার্ম। এটা গেল যখন আউটার লুপটা ফার্স্ট ইটারেশনে ছিল। যখন আউটার লুপটা সেকেন্ড ইটারেশনে চলে গেল তখন i এর ভ্যালু 2 থাকবে। i এর ভ্যালু 2 এর জন্য j এর ভ্যালু 1 থেকে শুরু করে আস্তে আস্তে 7 পর্যন্ত ঘুরবে। এই কন্ডিশনটা সবসময় স্যাটিসফাই হবে শুধুমাত্র যখন
i ইকুয়ালস টু 2 থাকবে, j ইকুয়ালস টু 2 থাকবে, তখন স্যাটিসফাই হবে না, বাকিগুলোর জন্য স্যাটিসফাই হবে। যদি তাই হয় তাহলে সেকেন্ড বার যখন ইনার লুপ পুরাটা ঘোরা শেষ হবে তখন আমরা পাবো হচ্ছে এরকম কিছু, x মাইনাস x1 x মাইনাস x3 এরকম করে x মাইনাস x7 পর্যন্ত, যেখানে x মাইনাস x2 টার্মটা থাকবে না, আর হরে থাকবে x2 মাইনাস x1 x2 মাইনাস x3 এরকম করে x2 মাইনাস x7। এরপরে যখন এই লুপটা থেকে বের হলো, এরপর আগের লুপে আমরা যে সামটা পেয়েছিলাম সেটার সাথে যোগ হবে prod ইনটু ডেটা yi, ডেটা yi মানে হচ্ছে ডেটা y2, তার মানে আমরা লিখতে পারি y2 ইনটু এই পুরো টার্মটা, সেটার সাথে যোগ হবে কি আগে যে সামটা ছিল, আগের সামে আমাদের কি ছিল, আগের সামে আমাদের ছিল হচ্ছে y1 ইনটু x মাইনাস x2 থেকে শুরু করে x মাইনাস x7 পর্যন্ত, এটা ছিল লবে, হরে ছিল x1 মাইনাস x2 থেকে শুরু করে x1 মাইনাস x7 পর্যন্ত। এটা ছিল আউটার লুপের ফার্স্ট ইটারেশনের পরে আমাদের সামের ভ্যালু। তাহলে সেকেন্ড ইটারেশনের পরে আমি দেখতে পাচ্ছি আগের সামের সাথে এই টার্মটা যোগ হচ্ছে, তার মানে আউটার লুপের ফার্স্ট ইটারেশনের পর যেটা পেয়েছিলাম সেটার সাথে যোগ হবে এই টার্মটা। তাহলে আউটার লুপ যতবার ঘুরছে ততবার আমি এরকম একটা করে টার্ম পাচ্ছি। তাহলে ফার্স্ট টাইম পেলাম y1, পরবার আমি পেলাম y2, এবং প্রত্যেকবার আমি যোগ করছি y1 এর সাথে যে পুরো টার্মটা আছে সেটার সাথে y2 এর পুরো টার্মটা যোগ হচ্ছে। এভাবে করে আউটার লুপটা মোট 7 বার ঘুরবে। তাহলে আমি মোট 7টা টার্ম পাবো এরকম, এবং প্রত্যেকটা টার্ম একটার সাথে আরেকটা যোগ হতে থাকবে। এই লাইনে আসার পরে সবগুলো একটার পর একটা যোগ হতে থাকবে। যেমন আমি দেখলাম ফার্স্ট ইটারেশনের পরে আমি পেয়েছিলাম এটা, আউটার লুপের ফার্স্ট ইটারেশনের পর আমি এটা পেয়েছিলাম, সেকেন্ড ইটারেশনের পর আমি এটা পেয়েছি, থার্ড ইটারেশনের পর আমি এরকম আরেকটা পাবো, সেটাও আবার যোগ হবে, এরকম করে যোগ হতে থাকবে। এভাবে করে আমাদের যে আউটার লুপ আছে সেটা মোট 7 বার ঘুরবে। 7 বার ঘুরলে আমরা যেটা পাবো সেটা দেখতে অনেকটা এরকম হবে, y1 ইন্টু সামথিং প্লাস y2 ইন্টু সামথিং প্লাস, এভাবে করে মোট 7টা টার্ম পাবো y7 পর্যন্ত, যেটা আমাদের ভ্যারিয়েবল সামের মধ্যে স্টোর থাকবে। তাহলে এই যে সামের ভ্যালু সেটাই হচ্ছে আমাদের x ইকুয়ালস টু 3.5 এর জন্য যে y এর ভ্যালু সেটা। তাহলে আমরা 6th ডিগ্রি পলিনোমিয়াল থেকে y এর ভ্যালুটা পেলাম। এখন আমরা মেইন ডেটাগুলো প্লট করতে পারি, যে ডেটাগুলো আমাদের গিভেন ছিল ওগুলো আমরা প্লট করলাম, আর প্লট করলাম এই 6th অর্ডার পলিনোমিয়াল থেকে x ইকুয়ালস টু 3.5 এর জন্য y এর ভ্যালুটা। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা যখন মেইন ডেটাগুলো প্লট করেছি, তার মানে এই ডেটাগুলো যখন আমরা প্লট করেছি, ম্যাটল্যাব নর্মালি যেভাবে প্লট করে সেটা হচ্ছে সে দুইটা পয়েন্টের মাঝে একটা করে স্ট্রেট লাইন টানে। তো এখানে একটা স্ট্রেট লাইন আছে, এই দুইটা পয়েন্টের মাঝে আরেকটা স্ট্রেট লাইন আছে, এই দুইটা পয়েন্টের মাঝে আরেকটা স্ট্রেট লাইন আছে, এভাবে করে সে প্লট করে ম্যাটল্যাব। কিন্তু আমি যে x এর জন্য y ভ্যালুটা বের করলাম, তার মানে 3.5 এর জন্য আমি যে y ভ্যালুটা বের করলাম সেটা কোনো ফার্স্ট অর্ডার পলিনোমিয়াল দিয়ে না, সেটা হচ্ছে 6th অর্ডার পলিনোমিয়াল দিয়ে আমরা প্লট করেছি। তার মানে সবগুলো পয়েন্ট দিয়ে যদি কোনো 6th অর্ডার পলিনোমিয়াল যেত সেই ক্ষেত্রে কার্ভটা অবশ্যই এই পয়েন্টে যেত। কিন্তু যেহেতু ম্যাটল্যাব প্লট করার সময় লিনিয়ারলি পয়েন্টগুলোকে যোগ করছে, যার কারণে আমি দেখতে পাচ্ছি যে পয়েন্টটা পুরোপুরি কার্ভের উপর নেই,
কারণ এখন যে আমি পয়েন্টটা প্লট করেছি সেটা হচ্ছে 6th অর্ডার পলিনোমিয়ালের উপর অবস্থিত। ম্যাটল্যাব আমাকে প্লট করে দিচ্ছে স্ট্রেট লাইন দিয়ে অথবা ফার্স্ট অর্ডার পলিনোমিয়াল দিয়ে, কিন্তু আমি যে পয়েন্টটা পেলাম সেটা আমি যেহেতু ল্যাগ্রেঞ্জ ইন্টারপোলেশন ইউজ করে পেয়েছি, তার মানে এটা অবশ্যই 6th অর্ডার পলিনোমিয়াল। যদি আমরা ড্র করতাম এই 6টা পয়েন্ট দিয়ে, তাহলে দেখতাম যে এই পয়েন্টটা সেই 6th অর্ডার পলিনোমিয়ালের উপর অবস্থিত। এখন যদি x এর ভ্যালু আমরা একটার জায়গায় একটা অ্যারে হিসেবে নেই, তার মানে একের অধিক ভ্যালু যদি নেই, তাহলে আমাদের কি করতে হবে, সবকিছু আগের মতোই থাকবে। জাস্ট সিম্পলি আমরা বাইরে একটা ফর লুপ ইউজ করব, সেটা চলবে হচ্ছে 1 থেকে শুরু করে এই x এর লেন্থ পর্যন্ত। তাহলে যেখানে যেখানে আমরা একটু আগে x ইউজ করেছিলাম সেখানে আমাদের ইউজ করতে হবে x কে, আর যেখানে আমরা y ইউজ করেছিলাম সেখানে ইউজ করতে হবে y কে, আর বাকি সবকিছু আগের মতোই থাকবে। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের যে প্রড আছে আর সাম আছে সেটা কখন ইনিশিয়ালাইজ হয়, যখনই এই যে ভিতরে লুপটা আছে, ভিতরে যে ফর লুপটা আছে সেটা যখনই একবার পুরোপুরি ঘোরা শেষ হয়ে যায়, তখনই আবার প্রডের ভ্যালুটা ইনিশিয়ালাইজ হয়ে যায়, প্রডের ভ্যালুটা আবার 1 হয়ে যায়। আর সামের ভ্যালুটা কখন আবার ইনিশিয়ালাইজ হয়ে 0 হয়ে যায়, যখনই এই লুপটা পুরোপুরি একবার ঘোরা শেষ হয়ে যায়, তখনই আবার সামের ভ্যালুটা ইনিশিয়ালাইজ হয়ে 0 হয়ে যায়। তো এটা একটু আপনাদের মাথায় রাখতে হবে, কেন আমরা জিনিসগুলোকে এভাবে ইনিশিয়ালাইজ করছি। কাইন্ডলি একটু আপনারা ভেবে দেখবেন, আশা করি আপনারা নিজেরাই বের করতে পারবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকবার x এর ভ্যালু বসিয়ে বসিয়ে আমরা y এর ভ্যালু বের করছি। প্রথমে যখন k এর ভ্যালু 1, তখন x1 বসিয়ে আমরা y1 এর ভ্যালু বের করি, তখন এই পুরো লুপটা একবার ঘুরে k এর এই লুপের সেকেন্ড ইটারেশনে আমরা x2 এর ভ্যালু বসিয়ে y2 বের করি। তো এভাবে করে করে আমরা আস্তে আস্তে সবগুলো ভ্যালুর জন্য y এর ভ্যালু বের করতে পারি। কিন্তু এই এক্সট্রা লুপের জন্য আপনাদের যে মেমোরি আছে সেটা ইউজটা বেশি হচ্ছে। আমরা যদি কোনোভাবে এই লুপটাকে অ্যাভয়েড করতে পারি তাহলে মেমোরি ইউসেজ কমে যাবে। সেটা আমরা কিভাবে করতে পারি, আমরা এখানে x এর ভ্যালু ডিরেক্ট না বসিয়ে বসিয়ে আমরা যদি একটা ফাংশন জেনারেট করতে পারি, ফাংশন জেনারেট হয়ে গেলে এরপর যদি আমরা x এর ভ্যালুগুলো বসিয়ে y এর ভ্যালুগুলো বের করতে পারি, তাহলে আমরা এই বাইরের ফর লুপটাকে অ্যাভয়েড করতে পারবো। তাহলে আমাদের মেমোরি ইউসেজও কমে যাবে আর জিনিসটা আরো সিম্পল হয়ে যাবে। সেটা দেখার আগে আমরা আগে প্লট করে দেখি ডেটাগুলো। প্রথমে আমরা প্লট করব হচ্ছে আমাদের যে গিভেন ডেটাগুলো আছে সেগুলো, তারপর আমরা প্লট করব যে নিউ এক্স গুলোর জন্য আমরা যে ওয়াই গুলো পেয়েছি সেগুলো। প্লট করলে আমি দেখতে পাচ্ছি ব্লু লাইন দিয়ে যেটা আঁকা হয়েছে সেটা হচ্ছে প্রত্যেকটি এক একটি ফার্স্ট ডিগ্রি পলিনোমিয়াল, আর আমি 6th অর্ডার পলিনোমিয়াল ইউজ করে নতুন এক্স গুলোর জন্য যে ওয়াই গুলো প্লট করেছি সেগুলো হচ্ছে 6 ডিগ্রি পলিনোমিয়াল অনুযায়ী। যার কারণে আমি দেখতে পাচ্ছি যে কিছু কিছু পয়েন্ট ব্লু লাইন থেকে বাইরে আর কিছু কিছু পয়েন্ট ব্লু লাইনের উপরে। কোন পয়েন্টগুলো মেইনলি ব্লু লাইনের উপরে, যে পয়েন্টগুলো আমাদের গিভেন সেগুলোই আমি দেখতে পাচ্ছি ব্লু লাইনের উপরে আছে। a ইকুয়ালস টু 1 0 -1। সিম্পলি যদি আমি বলি এটা হচ্ছে একটা ম্যাটল্যাবের অ্যারে, কিন্তু একটা সিম্পল অ্যারে হলেও সেটাকে আমরা ফাংশন হিসেবে ইউজ করতে পারি। যখন আমরা ম্যাটল্যাবে এভাবে অ্যারেকে ডিক্লেয়ার করি এবং সেটাকে আমরা ফাংশন হিসেবে ইউজ করতে চাই, তখন অ্যারের সবার ডানে যে ভ্যালুটা আছে সেটার x এর পাওয়ার ধরা হয় 0। তার মানে আমি বলতে পারি এটা হচ্ছে x টু দি পাওয়ার 0 এর কোএফিসিয়েন্ট। এটার জন্য ধরা হয় x টু দি পাওয়ার 1, এটার জন্য x এর পাওয়ার ধরা হয় x স্কোয়ার। তার মানে আমি বলতে পারি বামে যে ভ্যালুটা থাকে সেটা হচ্ছে x এর হাইয়েস্ট পাওয়ারের কোএফিসিয়েন্ট, আর ডানে যে ভ্যালুটা থাকে সেটা হচ্ছে x এর লোয়েস্ট পাওয়ারের কোএফিসিয়েন্ট, তার মানে x টু দি পাওয়ার 0 এর কোএফিসিয়েন্ট, আর মাঝে ওই অনুযায়ী চেঞ্জ হয়। তাহলে আমি বলতে পারি এটা মানে আর কিছুই না x স্কোয়ার মাইনাস 1, কারণ আমি দেখতে পাচ্ছি x স্কোয়ারের যে কোএফিসিয়েন্ট সেটা হচ্ছে 1, x টু দি পাওয়ার 1 এর কোএফিসিয়েন্ট 0, তার মানে x টু দি পাওয়ার 1 থাকবে না, আর x টু দি পাওয়ার 0 এর কোএফিসিয়েন্ট হচ্ছে -1, তার মানে -1। তাহলে আমি যদি ম্যাটল্যাবে এভাবে অ্যারে ডিক্লেয়ার করি তার মানে হচ্ছে সেটা এটা মিন করবে ফাংশনে। এখন যদি আমি এই ফাংশনটার রুট গুলো বের করতে চাই তাহলে আমি জাস্ট এই বিল্ট ইন ফাংশনটাকে কল করব রুটস এ, তাহলে আমাকে দেখাবে হচ্ছে
1 মাইনাস 1। কারণ কি? কারণ আমি জানি এক্স স্কোয়ার মাইনাস 1 এর রুট হচ্ছে দুইটা, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে মাইনাস 1। তাহলে আমি রুট দুইটা পেলাম। আরেকটা ফাংশন আছে পলি। পলি 1 লেখা মানে হচ্ছে আসলে আমি এক্স মাইনাস 1 এই ফাংশনটাকে ডিক্লেয়ার করলাম। পলি 1 মানে হচ্ছে এমন একটা ফাংশন যার রুট হচ্ছে 1। পলি মাইনাস 1 মানে হচ্ছে এমন একটা ফাংশন যার রুট হচ্ছে মাইনাস 1। তার মানে পলি মাইনাস 1 থেকে আমরা পাবো হচ্ছে এক্স প্লাস 1, এক্স প্লাস 1। পলি 1 থেকে আমরা পাবো এক্স মাইনাস 1। কনভ একটা ফাংশন আছে, কনভের কাজ হচ্ছে জাস্ট সিম্পলি গুণ করা। তাহলে আমি যদি লিখি কনভ সি কমা ডি, তার মানে সে সি আর ডি কে গুণ করবে। আমি জানি সি এর মধ্যে আছে হচ্ছে এক্স মাইনাস 1, যেটাকে আমরা বাইরে থেকে আসলে দেখবো 1 মাইনাস 1 হিসেবে। কারণ কি? এটা হচ্ছে x টু দি পাওয়ার 0 এর কোএফিসিয়েন্ট, এটা হচ্ছে x টু দি পাওয়ার 1 এর কোএফিসিয়েন্ট। ডি যেটা আছে সেটা মানে হচ্ছে আসলে x প্লাস 1, যেটাকে আমরা বাইরে থেকে দেখবো হচ্ছে 1 1। কারণ এটা হচ্ছে x টু দি পাওয়ার 1 এর কোএফিসিয়েন্ট, এটা হচ্ছে x টু দি পাওয়ার 0 এর কোএফিসিয়েন্ট। তাহলে যখন আমরা কনভ সি কমা ডি লিখবো তখন আমরা আসলে পাবো হচ্ছে x স্কোয়ার মাইনাস 1। কারণ তখন আমরা x মাইনাস 1 আর x প্লাস 1 কে গুণ করছি, গুণ করে আমরা পাবো হচ্ছে x স্কোয়ার মাইনাস 1। আমরা পাবো হচ্ছে x স্কোয়ার মাইনাস 1, কিন্তু আমরা আউটপুটে যখন দেখবো তখন আমরা দেখতে পারবো এরকম 1 0 মাইনাস 1। এটার ক্ষেত্রে আমরা আউটপুটে দেখবো 1 1, এটার ক্ষেত্রে দেখবো 1 মাইনাস 1। কনভের ঠিক উল্টো একটা ফাংশন আছে যেটা হচ্ছে ডিকনভ, যেটা কি করে একটা ফাংশনকে আরেকটা ফাংশন দিয়ে ভাগ করে। তাহলে এখানে যে a আছে সেটা হচ্ছে ভাজ্য, মানে আমি এটাকে ভাগ করব, কি দিয়ে ভাগ করব? সি দিয়ে ভাগ করব। আমি জানি আমার এতে আছে হচ্ছে 1 0 মাইনাস 1, যেটা মিন করে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1। সি তে আছে হচ্ছে 1 মাইনাস 1, যেটা মিন করে হচ্ছে এক্স মাইনাস 1। তাহলে আমি যদি এই ফাংশনটাকে এটা দিয়ে ভাগ করি আমি পাবো হচ্ছে এক্স প্লাস 1। তো এখানে হবে এক্স প্লাস 1, কারণ আমি এক্স স্কোয়ার মাইনাস 1 কে এক্স মাইনাস 1 দিয়ে ভাগ করছি। তাহলে আমার থাকবে হচ্ছে এক্স প্লাস 1। আর এক্স প্লাস 1 কে আমরা আসলে কিভাবে দেখবো? 1 1 দেখবো। এখন আমি আসি যে কিভাবে আমরা ফাংশনের মধ্যে ভ্যালু বসাতে পারি। আমরা জাস্ট সিম্পলি কল করব পলিভল এই বিল্ট ইন ফাংশনটাকে। এখানে আমরা ফার্স্টে কল করব আমরা কোন ফাংশনটার ভিতরে এক্স এর ভ্যালুগুলো বসাতে চাই, কমা দিয়ে আমরা কল করব আমরা এক্স এর কোন ভ্যালুগুলোকে বসাতে চাই। তাহলে আমরা এক্স এর যে ভ্যালুগুলো বসাবো সেগুলো হচ্ছে 0 থেকে শুরু করে 100 পর্যন্ত, ইনক্রিমেন্ট হচ্ছে 10 করে। তাহলে যদি আমরা ভ্যালুগুলো বসাই, আমরা জানি এতে আছে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে আমরা যদি এখানে এক্স এর ভ্যালু প্রথমে 0 বসাই আমরা পাবো হচ্ছে মাইনাস 1। এরপর যদি আমরা এক্স এর ভ্যালু 10 বসাই, 10 স্কোয়ার মাইনাস 1 ইকুয়ালস টু 99। এভাবে করে করে সবগুলো এক্স এর জন্য আমরা ভ্যালুগুলো পাবো ফাংশন থেকে। তাহলে পলিভল ইউজ করে আমরা কি করতে পারবো? কোনো একটা ফাংশনের ভিতরে এক্স এর ভ্যালুগুলো বসিয়ে ফাংশনের ভ্যালুগুলোকে সহজে বের করতে পারবো। তাহলে সেই ফাংশনের কনসেপ্টটাকে কাজে লাগিয়ে আমরা ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশনে কিভাবে একটা ফর লুপ কমাতে পারি সেটা দেখি। আগে সবকিছুই সেম থাকবে, শুধুমাত্র আমরা এখানে ইউজ করব পলি ডেটা xj। আমরা জানি পলি 1 মানে হচ্ছে আসলে বোঝায় x মাইনাস 1। তাহলে পলি ডেটা xj মানে আসলে বোঝা হচ্ছে x মাইনাস ডেটা xj। আমি ধরে নেই j এর ভ্যালু 2, j এর ভ্যালু যদি 2 থাকে তাহলে আসলে বোঝা হচ্ছে x2। আর ডেটা x2 যদি হয় তার মানে বোঝাচ্ছে হচ্ছে এই ভ্যালুটা যেটা আমাদের নোন। আর আমরা যে বাকি টার্মগুলো ইউজ করেছি সবগুলোর ভ্যালুই আমাদের নোন, শুধুমাত্র যে x থাকবে সেটার ভ্যালু আমাদের নোন না। কারণ আমরা এখানে চাচ্ছি ফাংশন জেনারেট করতে, আমরা কোনো ভ্যালু বসাতে যাচ্ছি না x এর। তাহলে আমরা ইউজ করলাম পলি। এভাবে ইউজ করার পরে লাস্টে গিয়ে আমরা যে yexp টা পাবো সেটা হচ্ছে একটা ফাংশন। এটা কি ফাংশন? সেটা হচ্ছে এই 7টা পয়েন্ট ইউজ করে জেনারেট করা 6th ডিগ্রি পলিনোমিয়াল।
সেটা এক্সপ্রেশনটা দেখলে আমরা বুঝতে পারবো যে সেটা 6th ডিগ্রি পলিনোমিয়াল কিনা। তাহলে y(x)p এর মধ্যে কোনো ভ্যালু থাকবে না, থাকবে হচ্ছে ফাংশনটা, থাকবে হচ্ছে 6th ডিগ্রি পলিনোমিয়ালটা। তারপর যদি আমি এই ফাংশনে ভ্যালু বসাতে চাই তাহলে আমি পলিভালের ভিতরে ফার্স্টে কল করব ফাংশনটাকে, এরপর কল করব ভ্যালুগুলোকে, আর ভ্যালুগুলো আছে হচ্ছে x এর ভিতরে। এরপর যদি আমি প্লট করি আগের মতোই হবে। তাহলে আমরা দেখি যে আমরা y(x)p এর ভিতরে কি পাচ্ছি। এটা হচ্ছে আমাদের y(x)p এর এক্সপ্রেশন। আমি জানি ডানে যে ভ্যালুটা থাকে সেটা হচ্ছে x এর সবচেয়ে কম পাওয়ারের কোএফিসিয়েন্ট, তার মানে এটা হচ্ছে x⁻0 এর কোএফিসিয়েন্ট, এটা হচ্ছে x⁻1 এর কোএফিসিয়েন্ট, এটা হচ্ছে x² এর কোএফিসিয়েন্ট, এটা x⁻3 এর কোএফিসিয়েন্ট, এটা x⁻4 এর কোএফিসিয়েন্ট, x⁻5 এর কোএফিসিয়েন্ট, এটা এটা হচ্ছে x⁻6 এর কোএফিসিয়েন্ট। তাহলে এখন আপনারা সহজেই এক্সপ্রেশনটাকে লিখতে পারবেন x আকারে। যেহেতু আমি দেখছি x এর হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 6, তার মানে অবশ্যই এটা একটা 6th ডিগ্রি পলিনোমিয়াল। আর এখানে যে আমরা প্লট করেছি ফিগারটা দেখতে ঠিক একটু আগে আমরা যে ফিগারটা পেয়েছি সেরকমই, এক্স্যাক্টলি এটার মতোই আমরা ফিগার পেলাম এখানেও। কিন্তু এখানে সুবিধা কি হলো, আমরা এখানে এক্সট্রা কোনো ফর লুপ ইউজ করিনি, যেটা আমরা করেছিলাম এটার ক্ষেত্রে। তো এই হলো আপনাদের ইন্টারপোলেশনের বেসিক কনসেপ্টগুলো। আপনারা যদি একটু সময় নিয়ে প্র্যাকটিস করেন আশা করি সবাই বুঝতে পারবেন।